শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। একই সময়ে রাজপথে জামায়াত সহ সমমনা বেশ কিছু রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে যে দলগুলো রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে তারা একই সাথে যেমন ইসলামী দল, ঠিক পাশাপাশি তাদের দাবি দেওয়া প্রায় একই রকম। কিন্তু যে দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে সেই দাবিগুলো এখন জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনাও চলছে। সুতরাং আলোচনার টেবিলে যখন ইস্যু, তখন কেন রাজপথে? আমাদের আজকের আলোচ্য বিষয় সেটি। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক এইচ.এম. সাইফ আলী খান, রয়েছেন বাংলা নিউজ 24-এর সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া হোসেন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। অবিলম্বে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন শুরু করতে হবে। জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার 6 দফা প্রস্তাব। খাগড়াছড়িতে জুম ছাত্রনেতার অবরোধ স্থগিত। সহিংসতার ঘটনা তদন্তে কমিটি গঠন। ফ্যাসিস্টরা পাহাড়ে অশান্তির অপচেষ্টা করছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি। প্রতীক নিশ্চিত করতে চিঠি দেবে কমিশন। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণ ভোটমুখী, দাবি বিএনপির। পিআর পদ্ধতি সহ 5 দাবিতে কাল থেকে নতুন কর্মসূচি জামায়াত সহ 3 দলের। জুলাই আন্দোলন দমাতে 41 জেলার প্রায় 450 স্পটে চলে হত্যাকাণ্ড। মরণাস্ত্র ব্যবহার করা হয় 50 জেলায়, ট্রাইব্যুনালে জানালেন প্রধান তদন্ত কর্মকর্তা। এবং কিছু ব্যবসায়ীর নিত্যপণ্যের বাজারে স্থিতিশীল রাখতে দিচ্ছে না, বললেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারির আগেই দেশে ফেরত আনার আশ্বাস। এতক্ষণ শিরোনাম শুনছিলাম, এবার আমরা আজকের মূল আলোচনায় যাব। প্রথমেই এইচ.এম. সাইফ আলী খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, যে টেবিলে যখন ইস্যু তখন রাজপথে কেন আন্দোলন? আপনি শুনছিলেন যে কথা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে জামায়াত সহ সমমনা রাজনৈতিক দল, এরই মধ্যে 7টি রাজনৈতিক দল, যদিও আজকে জামায়াত সহ 3টি রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে, তাদের সাথে 7টি দল রয়েছে এবং তারা বেশ কিছু বিষয়ে দাবি দেওয়া নিয়ে আসছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? কেউ কেউ বলছে বিএনপিকে টার্গেট করেই করা হচ্ছে কিনা, আবার কেউ কেউ বলছে যে জামায়াত আলাদা একটা মোর্চা গঠনের চেষ্টা করছে কিনা, যদিও তাদের মধ্যে কাগজে কলমে সেরকম জোট হয়নি। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। সর্বপ্রথম আমি এটিএন বাংলা সহ দূরে এবং কাছে যত শ্রোতা আছেন বা পরে দেখবেন, সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনার কোশ্চেনটি ছিল জামাতের অ্যাকচুয়ালি কর্মসূচি নিয়ে, জামায়াত এবং সমমনা রাজনৈতিক দল। জামাতের সাথে আসলে যে কয়েকটা রাজনৈতিক দল যুক্ত হয়েছে, সেগুলো কাউকে আমি ছোট বড় করে দেখব না। তবে যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে ভোটের রাজনীতিতে গিয়ে তাদের ভোটের পার্সেন্টেজ, এটা নিয়ে কথা আছে। কিন্তু আমি যে ইস্যুটা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের ঐক্যমত্য কমিশনের টেবিলে, আলাপ আলোচনার টেবিলে আমরা আছি, সবাই আছে, সেহেতু আমার কাছে মনে হয় না রাজপথে এই ইস্যুগুলো নিয়ে যাওয়া উচিত। ঠিক সেই মুহূর্তে, যেই মুহূর্তটি আসলে বাংলাদেশ দেশি বিদেশি অশুভ শক্তির কবলে এখনো, জুলাই এবং 17 বছরের আন্দোলনের ফলে আমরা যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে দেশকে সংকট মুক্ত
মুক্ত করা, অর্থাৎ আমার দেশকে সর্বপ্রথম সিকিউর করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদের সামনের যে নির্বাচন আসতেছে, আগত নির্বাচনটি, সেটা আসলে শুধু ভোট নয়, এটা অ্যাকচুয়ালি দেশ রক্ষার। সুতরাং আমরা ওই যে ঐক্যমত কমিশন, সেটা আমরা দেশকে কিভাবে রক্ষা করব, ঠিক সেজন্যই এর আগে যে কিছু সংস্কার আমাদের প্রয়োজন, এই বিষয়ে আমরা ঐক্যমত হওয়ার জন্য। এখানে কোনো দল রাজনৈতিকভাবে সুবিধা নেবার বৈঠক নয়। সুতরাং জামাত যে দাবিগুলো নিয়ে আসছে, এটা একান্ত কেবলই তার দলীয় গণমুখী কোনো দাবি আমার কাছে এখানে নেই। সাধারণ মানুষের জন্য কোনো আকুতি এখানে নেই। পিয়ার পদ্ধতির যে নির্বাচন, পিয়ার পদ্ধতি তো সাধারণ মানুষের কিছু নেই। পিয়ার পদ্ধতিতেও সাধারণ মানুষ বঞ্চিত হবে। কিভাবে বঞ্চিত হবে? আপনি যদি সেন্ট্রাল থেকে সিলেক্ট করে দেন যে অমুক আসনে আমার ওই লোক বিজয়ী হবে, তো এইটা তো আরো জালিয়াতি হতে পারে। তো এখানে সাধারণ মানুষের প্রতিটা ভোটের মূল্যায়ন থাকবে, তারা বলছে। কি করে থাকবে? সাধারণ মানুষ কাকে ভোট দিবে? সরাসরি ওই ব্যক্তির আচার, ওই ব্যক্তির ব্যক্তিত্ব, তার সাধারণের সাথে তার কানেক্টিভিটি, এটা খুব প্রয়োজন। আমাদের বাংলাদেশ এখন সরাসরি তার মেম্বার, চেয়ারম্যান কে হবে নির্বাচন করে। এমপিকেও যে এই এমপি আমাদের জন্য ভালো, এমনও তো আছে বিভিন্ন এরিয়ায়। এই আওয়ামী লীগ করতো আগে, সরি এখন তো নেই, বা জামাত করে, তারা পাশ করেনি, জাতীয় পার্টি করে পাশ করেনি, করেছে তো কেন? ওইখানে ওই আসনে ওই ব্যক্তিটি বেশি গ্রহণযোগ্য, তার সাধারণ মানুষের সাথে, সাধারণের সাথে তার কানেক্টিভিটি ভালো, সাধারণ মানুষ তাকে গ্রহণ করছে, তার অ্যাকসেপ্টেবিলিটি আছে। এই কারণেই আমি মনে করি পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য ভায়াবল না। কারণ সাধারণ বাংলাদেশের মানুষ তারা সরাসরি কাকে সংসদে পাঠাবে, তাদের সরাসরি দেখার অধিকার আছে যে আমাদের ব্যক্তি কে হবে, আমাদের এমপি কে হবে। কিন্তু পিয়ার পদ্ধতি হলে যেটা হবে যে ভোট হলো, ভোট হওয়ার পরে দেখা যায় যে একই আসন থেকে জামাত চাইবে, ইসলাম আন্দোলন চাইতে পারে, জাতীয় পার্টি চাইতে পারে, বা আরও আদার্স অন্যান্য পার্টি, এনসিপি চাইতে পারে। এটা নিয়েও আরেকটা রাজনৈতিক বড় ধরনের আমাদের মতনৈক্যতা তৈরি হবে। সবচেয়ে বড় কথা হলো পিয়ার পদ্ধতি বাংলাদেশকে আনস্টেবল করার একটা ষড়যন্ত্রের অংশ। আমি জানি না আমার জামাতের ভাইয়েরা, অর্গানিকলি আমরা অ্যাকচুয়ালি একই ইয়েতে ছিলাম, আমরা জামাত এবং ফ্যাসিস্ট দ্বারা আমরা নির্যাতিত। কিন্তু যেই ভাইয়েদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসময় এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদের বর্তমানে উচিত হচ্ছে যে আমরা নিজেরা মিলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রটাকে সিকিউর করে তারপরে আমরা আমাদের অন্য চিন্তা ভাবনা করা উচিত ছিল। এখন ভাই এই জায়গাটাই যদি মনে করি যে আমি পিয়ার হইলে পরে আমি সিট বেশি পাবো, বা আমি একটু সংসদে ইয়ে হবে, জামাত এমনিতেই অবশ্যই সংসদে আসবে, এটা ভালো অবস্থান হবে অবশ্যই, যেহেতু ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হলে, সেক্ষেত্রে জামাতের তো আমার ভয়ের কিছু দেখি না। তাহলে অহেতুক এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয় যে নিজেদের মধ্যে এই ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্য, এই ঐক্যের মধ্যে ফাটল আসতে পারে। এর মধ্য দিয়ে অশুভ শক্তি, দেশি বিদেশি অশুভ শক্তিগুলো সুযোগ নিতে পারে। সুতরাং আমাদের অ্যাকচুয়ালি এই সময়ে সবাই একসাথে দেশকে গড়ার জন্য কি করা যেতে পারে সেই বিষয়ে আমাদের হওয়া উচিত। এখানে একটা কথা বলি, ঐক্যমত্য কমিশন তো বিএনপির না, তাই না? ঐক্যমত্য কমিশন তো বা অন্য এনসিপির না, অন্য কোনো দলের না, অনেকে মিলে অনেকেই আছে ঐক্যমত্য কমিশনের মধ্যে। সকলের জন্য যেটা ভায়াবল হবে, সকলের জন্য যেটা মঙ্গলজনক হবে, অর্থাৎ রাষ্ট্র, সকলে মানে রাষ্ট্র, এই রাষ্ট্রের জন্য যেটা মঙ্গলজনক হবে, আমরা আশা করি সেটাই অবশ্যই প্রতিফলিত হবে তার মধ্য দিয়ে। তারপরে নির্বাচিত সরকার এসে, নির্বাচিত সরকারও প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসতে হবে। এবার সাধারণ মানুষ মানে খুব তারা সচেতন, তাদেরকে বলে কয়ে আসতে হবে যে আমরা এটা করব। আপনি দেখেন জামাতের, আমাদের তো 31 দফা ম্যানিফেস্টো আছে, আমরা কি করব না, সেখানে কিন্তু অলমোস্ট অনেক কিছুই আছে। তারপরেও আমরা ঐক্যমত্য কমিশনে বসেছি। আপনি আমাদের জামাত ইসলামী সহ অন্য দলগুলোর আপনি বলেন ম্যানিফেস্টো কি, তাদের কি আছে, মানে কোনো দফা আছে ওনাদের? আচ্ছা, ওটি নির্বাচনী ইশতেহার আছে তাদের, সেটা নির্বাচনী ইশতেহার তো নির্বাচনের ঘোষণার সময় পরে আপনি দিবেন, কিন্তু আপনার তো জেনারেল একটা থাকতে হবে। আমরা 31 দফা তো নির্বাচনকে কেন্দ্র করে দিয়েছি, শুধু তা নয়। আমরা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কেন দিয়েছি আমরা এটা? কারণ আমরা দেখেছি রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রের যে অবস্থাগুলো, বিভিন্ন অর্গানগুলো, সেগুলো ঠিকমতো ফাংশন করছে না। সেই জন্যই তো আমরা এই 31 দফাটা এনেছি। এটা শুধু ভোট পাওয়ার জন্য নয়, আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে ফ্যাসিস্ট মুক্ত করে কিভাবে এই দেশটাকে উন্নত করব সেইটার একটা দিয়েছি, আমরা প্রচার করেছি। এবং
এই বিষয়গুলোর উপরে সাধারণ মানুষ বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডাররা 31 দফা নিয়ে আলাপ আলোচনা করছেন, এটার পক্ষে বিপক্ষে আলোচনা করছেন। আমরা এমন হতে পারে যে 31 দফার মধ্যে কিছু সংযোজন বিভাজন যা কিছু করা লাগবে, আমাদের বুদ্ধিজীবীরা আছেন, সাংবাদিকরা আছেন, জাতির বিবেক যারা আছে, প্রত্যেকেই এই বিষয়গুলোতে সন্নিবেশিত করবে, এইটাকে সমৃদ্ধ করবে। আমরা সেই জন্যই দিয়েছি অ্যাকচুয়ালি। এটা কেন, প্রত্যেকের কাছে যেন আমরা আমাদের যেই ইয়েগুলো 31 দফাগুলো এগুলো সবাই যেন পর্যালোচনা করে তার ভিত্তিতে আমাদেরকেও পরামর্শ দিতে পারে। আমরা তো ভাই দেশটা গঠন করতে চাই সবাইকে নিয়ে, সকলের বুদ্ধি নিয়ে, পরামর্শ নিয়ে, সকলকে সাথে নিয়ে। আমরা সকলের সাথে থাকতে চাই, সকলকে নিয়েই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং যেহেতু ভাই এক মিনিট, সেটা হচ্ছে যে দেশটা আজকে খুব এক ক্রান্তিকাল অতিক্রম করছে, এখানে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কিছু নাই। সুতরাং এখানে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। জি, আসবো আমি। কর্নেল জাকারিয়া রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল জাকারিয়া হোসেন, যে বিষয়টি আলাপ করছিলাম যে রাজপথে কেন এই আন্দোলন বা কর্মসূচি, আন্দোলন তো ঠিক বলা যাবে না সেই অর্থে, যদিও পিআর বা অন্যান্য দাবি নিয়ে গণমিছিল করবেন, বিভিন্ন কর্মসূচি দিয়েছেন তা রাজনৈতিক দলগুলো, জামায়াত সহ অন্যান্য সমমনা দল। তো যেটি আলোচনার টেবিলে ছিল সেটি আলোচনায় সুরাহা না হয়ে কেন রাজপথে আসতে হলো? আবার একটু বলুন মজলিস ভাই, আমি একটু মাঝখানে একটু ডিস্টর্টেড শুনতে পাইনি কিছু। আপনার লাস্ট কথাটা শুনতে পেয়েছি, আমি শুনতে পাচ্ছি কিনা আপনি বলেছেন। জি জি, বলছিলাম আমাদের এখানে যে আলোচনা হচ্ছে যে বেশ কিছু জামায়াত সহ বেশ কিছু সমমনা রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। প্রশ্ন হচ্ছে যেই কর্মসূচিগুলো নিয়ে বা যেই দাবি দেওয়া নিয়ে তারা নেমেছে মাঠে, সেটির বিষয় হচ্ছে ঐক্যমত্য কমিশন অলরেডি সেগুলো নিয়ে আলোচনা চলছে। যেখানে আলোচনার টেবিলে ইস্যু রয়েছে, সেই ইস্যু কি রাজপথে আনা কতটা যুক্তিযুক্ত বা এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য কেউ কেউ খুঁজছেন, সার্বিকভাবে বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ মজলিস ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনার দর্শক শ্রোতা যারা এখন দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। যে আমার সহবিজ্ঞ আলোচক এতক্ষণ আলোচনা করেছেন, আমি শুনতে পেয়েছি। আমার এখানে বক্তব্য হচ্ছে যে আমাদের যারা জামাত সহ কিছু সমমনা দল যারা এখন পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এটা নিয়ে মাঠে ওনারা আন্দোলনের ডাক দিয়েছেন, আন্দোলন করছেন। কিন্তু এইটা হঠাৎ করে ওনারা মাঠে গেছেন, কিন্তু সে বিষয়টা সেরকম না। কিন্তু আপনি জানেন যে আপনারা যেসব কমিশন করা হয়েছিল, সে সমস্ত কমিশন থেকে যতগুলো পয়েন্ট আসছে, আমি যতদূর জানি যে প্রায় 200 এর মতো একটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে সম্ভবত 86 বা 83 লাইক দিস সেখানে ঐক্যমত্যে এসেছেন সবাই মিলে, মানে বড় তিনটি দল যেটা বোঝানো হয়, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি, এরা ঐক্যমত্যে আসছেন। কিছু জায়গায় বিএনপি 6-7টা স্থানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো সেখানে কিন্তু পিআর এর ব্যাপারটা কিন্তু তারা ঐক্যমত্য কমিশনেও যেমন বলেছে, বাহিরেও বিএনপির নেতৃস্থানীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ কিন্তু পিআর নিয়ে বিভিন্ন তারা যে কথাবার্তা বক্তব্য দিয়েছেন, তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা পিআর কে সমর্থন করছেন না, মানে নিম্নকক্ষে, অর্থাৎ পার্লামেন্টারি ইলেকশনে করছেন না, আপার হাউসে তারা এটা চিন্তা করছে, এরকম একটা কিছু শোনা গেছে। তো আমার এখানে বক্তব্য হচ্ছে যে এই 5ই আগস্টের পরে এরকম একটা স্বৈর ফ্যাসিস্ট সরকার 15 বছর ধরে এই দেশকে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের আসলে ইনফ্যাক্ট ডক্টর ইউনূসের যে এই গভর্নমেন্ট যেভাবে এই ধ্বংসস্তূপ থেকে দেশটাকে সামাল দিয়েছেন এবং দেশের বিভিন্ন ইনস্টিটিউশন এবং বিভিন্ন সেক্টরে যেভাবে তারা একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছেন, সেজন্য অবশ্যই দে ডিজার্ভ ক্রেডিট। এবং তাদেরকে অবশ্যই আপনার যে কোনো আঙ্গিকেই দেখেন, অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে। তাদের এখানে সফলতা নিশ্চয়ই রয়েছে। আপনি জ্বালানি খাত দেখেন, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামের একটা সহনীয় পর্যায়ে,
তারপরে আপনার জ্বালানি খাতে শৃঙ্খলা, আপনার ব্যাংকিং খাতে এগুলোর ব্যাপারে শৃঙ্খলা, একেবারে স্পষ্ট। সব জি। দিক থেকে তাদের কন্ট্রিবিউশন অনেক। তো এরকম একটা অবস্থার পরে, এরকম একটা ফেসিস্ট সরকার 15 বছর শাসনের পরে সব দলের, যেহেতু সেই ফেসিস্ট আওয়ামী লীগ তো এখন আর নাই, তো বাকি সবার কিন্তু দেশের জন্য যেটা কল্যাণকর সেটাই কিন্তু প্রত্যাশা ছিল জাতির, সাধারণ মানুষ থেকে শুরু করে সবার। তো আমি এখানে একটি কথা আপনাদের অ্যাটেনশন দিতে বলবো, সেটা হচ্ছে এই জুলাই বিপ্লব কিন্তু একটা দৃষ্টিভঙ্গি, একটা প্যারাডাইম শিফট অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কিন্তু চেঞ্জ হয়েছে, একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে সাংঘাতিকভাবে। সেই পরিবর্তনটা বুঝতে হবে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হচ্ছে যে পুরনো যে ন্যারেটিভ ছিল, পুরনো ন্যারেটিভ 54 বছর ধরে এই জাতিকে যেটা শোনানো হয়েছিল, সেই ন্যারেটিভটাকে এই জাতি ভেঙে দিয়েছে। জাতি বুঝতে পেরেছে, এই ছাত্র সমাজ, যুব সমাজ, জাতি বুঝতে পেরেছে যে আমরা একটা মিথ্যা ন্যারেটিভের উপরে দাঁড়িয়েছিল পুরো দেশটা 54টা বছর। তো তারা সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করে এখন এমন একটা দৃষ্টিভঙ্গি এসে দাঁড়িয়েছে যেখানে মানুষ সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, ন্যায়কে ন্যায়, অন্যায়কে কর্নেল অন্যায়। জাকারিয়া হোসেন, আপনি কি এই জামায়াত সহ যে সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মসূচি সেটি নিয়ে কিছু বলবেন? আমি বলছি, ওইটাই বলার জন্য আমি আসছি। তো আমাদের এক্সপেকটেশনটা ছিল, জাতির এক্সপেকটেশনটা ছিল যে সব দল দেশের জন্য, মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা সবাই একমত হবে। হ্যাঁ, দল হিসাবে হয়তো তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন আইডিওলজিক্যাল কারণে হয়তো অনেক ক্ষেত্রে তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু যেটা দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, সেখানে দ্বিমত করাটা কিন্তু এটা এক্সপেক্টেড ছিল না। আর আপনি দেখেন এই যে পিয়ার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এটা কি ভালো না? আমরা তো চাই যে ফেসিস্ট সরকার না আসুক এই দেশে, এই দেশে আর কোনো ফেসিস্টের জন্ম না হোক। মানে পিয়ার না হলে কি ফেসিস্ট আসার সম্ভাবনা আছে? তৈরি হয়েছে যে ফেসিস্ট আবার ফিরে আসতে পারে যে কোনো ফর্মে। এই পারসেপশনটা কেন তৈরি হয়েছে? যে দেখেন, আমাদের যখন আওয়ামী লীগের নিষিদ্ধের কোশ্চেনটা আসছিল তখন কিন্তু বিএনপি না করেছে। চুপ্পুকে অপসারণের জন্য যখন কোশ্চেন আসছিল, আন্দোলন আসছিল, বিএনপি না করেছে। পিয়ারের ব্যাপারটা যখন আসছে, পিয়ারটা হয় কি, পিয়ারটা কিন্তু সংসদে যাইয়া একক সংখ্যাগরিষ্ঠতা থাকে না, তারা কিন্তু ফেসিস্ট হতে পারবে না। সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত ধরনের লোকজনের কিন্তু এখানে রিপ্রেজেন্টেশন থাকবে। সেটা একটা জবাবদাহিমূলক একটা সংসদ হবে। যারা বলে যে এটা একটা উইক সরকার হবে, এটা ভেঙে যাবে আবার আসবে, না, আপনি ভেঙে যাবে কখন? আপনি যদি যেটা দেশের জন্য মঙ্গল না এরকম যদি কিছু আপনি করতে যান বা পাশ করতে যান পার্লামেন্টে, তখন হয়তো আপনার এই কোশ্চেনটা আসবে, কিন্তু আপনারা সেটা করতে যাবেন কেন? সবাই মিলে দেশটাকে তো আমরা ভালো চাচ্ছি। তো পিআর সিস্টেমটা কিন্তু আপনার অনেক দিক থেকে কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু পিআর সিস্টেমটাকে আপনি কোনো অংশে বলতে পারবেন না যে এটা আপনি মানে এটা নিয়ে একটা আলোচনা হতে পারে, এটা নিয়ে ডিবেট হতে পারে, এটা নিয়ে সেমিনার হতে পারে, আরো আলোচনার সুযোগ আছে এই ব্যাপারটা নিয়ে। না, এর অভিজ্ঞতা কি নেপাল এবং শ্রীলঙ্কায় কি অভিজ্ঞতাটা খুব সুখকর? তারা একটা প্রেশার, জনাব জাকারিয়া হোসেন, জাকারিয়া হোসেন, কর্নেল জাকারিয়া আপনি একটু শুনবেন, কর্নেল জাকারিয়া একটু শুনবেন আপনি, যে নেপাল এবং শ্রীলঙ্কায় কি এই পিআর এর অভিজ্ঞতা খুব সুখকর? না, সেটা শৃঙ্খলার পার্সপেক্টিভ আর বাংলাদেশের পার্সপেক্টিভ, বাংলাদেশটা আর্থসামাজিক দিক থেকে কাছাকাছি, এটা বুঝতে হবে। কাজে এখানে আমি বলছি না যে এটাই একমাত্র সলিউশন পিয়ারটা। হ্যাঁ, জামাত যে স্ট্র্যাটেজি নিয়েছে, জামাত ইনিশিয়ালি যে শক্ত অবস্থানে ছিল, আপনি দেখেন সেখান থেকে তারা কিন্তু, আমার কাছে মনে হয়েছে তারা একটু শিফট হয়েছে তাদের অবস্থানটা, নাম্বার 1। নাম্বার 2, তারাও কিন্তু বলেছে যেটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে আরো ডিবেট হতে পারে। বাট আপনি প্রথম থেকেই যদি একটা আপনি বলে দেন নির্বাচন ঘনিয়ে আসছে, আর মাত্র 5 মাস আছে, এখন কি এই আলোচনা খুব যৌক্তিক কিনা মেনে নিব না, তাহলে কিন্তু ইটস নট রাইট ওয়ে টু। আমি একটা পয়েন্ট বলতেই হবে জাকারিয়া ভাই, জাকারিয়া পয়েন্ট বলাই লাগে। আমরা মেনে নিব না, এই অ্যাকচুয়ালি এই ডিসকাশনটা এই দুজনের ভাগাভাগির মতো বিষয়টা এরকম নয়। আমরা অ্যাকচুয়ালি চিন্তিত রাষ্ট্রের নিরাপত্তা এবং দেশি বিদেশি অপতৎপরতা যেগুলো রয়েছে, যে ষড়যন্ত্রকারী যারা রয়েছে, অ্যাকচুয়ালি আমরা ভয় পাচ্ছি যে আমরা এগুলো নিয়ে বিতর্ক করতে গিয়ে অন্য অপশক্তি নিয়ে ঢুকে যায়। এর মধ্য দিয়ে তো আপনি তো বুঝেন ভাই, আপনি একজন বিশ্লেষক,
সেই হিসেবে আপনি চিন্তা করে দেখেন আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছি। বাংলাদেশ যে এই জাতীয় অপশক্তির কবলে পড়েছে, এতে কি আপনার কোনো সন্দেহ আছে জাকারিয়া ভাই? বলেন। এখনো না, আমি এভাবে আপনি যেভাবে বলছেন যে অপশক্তির ইন্ধন আছে, অথবা তারা এই নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়, নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে না হয়। ভাই নির্বাচন নিয়ে কথা না, আমার রাষ্ট্রটাই মানে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বই একেবারে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আমি দেখছি ওই জায়গাটা। আপনি দেখেন আমাদের পাহাড়ি অঞ্চলে কি শুরু হয়েছে বলেন। আমাদের দেশের মধ্যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু চেষ্টা করছে এই সরকার, ঠিক আছে, কিন্তু একটা স্ট্যাবিলিটি তো আমাদের দরকার ভাই। স্ট্যাবিলিটির জন্য আমাদের নির্বাচন দরকার, এবং রাইটলি নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, এতে কোনো দ্বিমত নাই। আমার মনে হয় না জামাত সহ যারা আন্দোলন করছে তারাও বলেছে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চাই না, তা না। কিন্তু একটা কিন্তু আপনি চান না, ঠিক আছে, আপনি এটা বলছেন, আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন চান, এটা বলছেন, ঠিক আছে, কিন্তু আপনি আন্দোলন দিয়ে তো এটাকে আবার মানে ডুয়েল হয়ে গেল আর কি, দুই টাইপের খেলা হয়ে গেল না। পিআরটাই এখন পিআরের ইস্যুটা ভাই আপনাদের এই যে 5 দফা যে জামাত সহ যে কয়জন দিল 5 দফার যে দাবিগুলো দিয়েছে, আপনি সেগুলো কোনটা খুব বেশি এই মুহূর্তে রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখবে? আপনি একটু দয়া করে বলেন তো ভাই জাকারিয়া ভাই প্লিজ। না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সাথে আপনি পিআর কে নিয়ে আসছেন কেন? পিআর তো একটা ইস্যু, পিআর একটা ওদের যে দাবি, এটা অযৌক্তিক কি যৌক্তিক সেটা তো আমাদেরকে ভাবতে হবে, নাকি না ভেবেই আপনি বলে দেবেন যে আমি এটা মানি না? না, অবশ্যই আমরা ভেবেছি, আমরা তো না ভেবে বলি নাই ভাই, আমরা ভেবেই তো বলেছি। বিরতি নিয়ে এসে তারপরে আলোচনায় যুক্ত হব। আমাদের সাথে রয়েছেন জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আমরা তার কাছেও শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম, বেশ কিছু আলোচনা এরই মধ্যে এসেছে। আপনার কাছে কি মনে হয় যে এই সময়ে এখন পর্যন্ত, কারণ বলা হচ্ছে নির্বাচনী ট্রেনে উঠে গেছে রাজনৈতিক দলগুলো, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনমুখী প্রায় গোটা দেশ, সেই জায়গায় পিআরের মতো বিষয়টি নিয়ে আলাপ হচ্ছে, অন্যান্য আরও বিষয় নিয়ে আলাপ হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়গুলো? ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এখানে নিয়ে আসার জন্য, আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছেন, ইতিপূর্বে আলোচনা করেছি। ধরুন যে এই যে পিআরের কথাটা, এটা বাংলাদেশের মানুষ 99% মানুষই হচ্ছে নতুন শুনছে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাচ্ছে জামাত ইসলাম সহ আরও দু একটি ইসলামিক দল, এবং এই দাবিটি আস্তে 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 জোরালো হচ্ছে। জামাত তার রাজনীতিতে যত শক্তিশালী হচ্ছে, দাবিটিকেও তারা জোরালো করছে। তারই অংশ হিসেবে যখন আলোচনার টেবিলে রয়েছে, সেই আলোচনার টেবিল থেকেই তারা আবার রাজপথে কর্মসূচি দিচ্ছে, এই কারণে যে ওই আলোচনার টেবিলে যাতে এটাকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করা যায়। আচ্ছা, সেই কারণেই কিন্তু তারা রাজপথে এক পাশাপাশি আলোচনার টেবিলে, ইতিপূর্বে এরকম আলোচনা এবং আন্দোলন প্যারালালি চলেছে, আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, এবং এটাই স্বাভাবিক, এটা তাদের রাজনৈতিক কৌশলের অংশ। আর আমার প্রশ্ন হচ্ছে, পিআরের বিষয়টি বাংলাদেশের কত শতাংশ মানুষ এখন বুঝেছে এবং কত শতাংশ মানুষ চাচ্ছে? ধরুন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আসছে, তার আগে ধরুন জুলাই সনদ, এই শব্দগুলো বাংলাদেশের মানুষের কাছে নতুন। এমনকি যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটিও কিন্তু নতুন, এবং এই সংস্কার সবই হচ্ছে যে জুলাই আন্দোলনের সুফল, এবং জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের ফলেই নতুন নতুন দাবি উপস্থাপিত হচ্ছে, এবং নতুন নতুন সংস্কারের কথা এসেছে, জুলাই সনদের কথা হচ্ছে, এবং এই শব্দগুলো আমরা সাংবাদিকরা এগুলো তৈরি করে মানুষকে গিলিয়েছি আর কি, এবং সেই কারণে মানুষ খেয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় জীবিকার সাথে এই বিষয়গুলি খুব কম সম্পর্কযুক্ত। এটা হচ্ছে যে বুদ্ধিজীবীদের টেবিলে আলোচনার বিষয়, কিন্তু আমজনতার কাছে এটা পৌঁছায় নাই। তারপরেও ধরেন যে সব বিষয়, এখন যদি আমি রাজনৈতিকভাবে টোটাল বিষয়টাকে অ্যানালিসিস করি, তাহলে দেখব যে এখনও বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য উপযুক্ত কিনা।
এমনকি বাংলাদেশে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল সেই ফর্ম থেকে বাংলাদেশ যখন সরে গেছে 1991 সালে, সেটাও সঠিক ছিল কিনা সেই আলোচনাটা আমার কাছে এখন যৌক্তিক মনে হয়। কারণ এর আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি শাসিত সরকার বিএনপির একটা মূল স্তম্ভ ছিল, তাদের রাজনৈতিক মূল ইস্যুই ছিল যে রাষ্ট্রপতি শাসিত সরকার। কিন্তু ওই জায়গা থেকে সরে গেল তিন দলীয় জোটের রূপরেখা থেকে। এরশাদ বিরোধী আন্দোলনের আগেই যে জোটটা গঠন হয়েছিল আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য দল মিলে, সেইখানে ধরেন যে জামাত ইসলামের একটা অংশগ্রহণ ছিল। কিন্তু বিএনপি তার মূল রাজনৈতিক জায়গাটা ছিল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। সেখান থেকে আওয়ামী লীগের চাপে হোক, আওয়ামী লীগ বা ওই প্রতিশ্রুতির কারণে হোক, বিএনপি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে প্রধানমন্ত্রীতে বা পার্লামেন্ট গভর্নমেন্ট সংসদীয় পদ্ধতিতে যাওয়ার সুফল কি বাংলাদেশের মানুষ আসলে ভোগ করেছে? সংসদীয় পদ্ধতির মাধ্যমে কি এক নায়ক শেখ হাসিনার উদ্ভব ঘটে নাই? ঘটেছে না? আমরা দেখেছি 2008 সালের নির্বাচন, তারপরে 14 সালের নির্বাচন এবং 2024 সালের 18 সালে এবং 24 সালের সর্বশেষ যে নির্বাচন, সেখানে একজন স্বৈরাচারী শুধু না, একজন ফ্যাসিস্টের আবির্ভাব ঘটেছে এবং বাংলাদেশকে সম্পূর্ণ গণতন্ত্রের যে সঠিক পথ সেখান থেকে সরিয়ে নিয়ে একটা চরম স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিস্ট সরকারের একটা উপহার বাংলাদেশের মানুষকে দিয়ে বাংলাদেশে খুন, গুম, রাহাজানি সব কিছু গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে দেওয়া হয়েছে। ফলে এইরকম একটা পরিস্থিতি যে মাধ্যম দিয়েছে সংসদীয় পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিটাই বা কতটা সঠিক, বা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সরে যাওয়াটাই বা কতটা সঠিক ছিল, সেই প্রশ্নটা এসছে। এখন নতুন করে আপনি আবার আনছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। বাংলাদেশটা হচ্ছে একটা প্রভিন্সের দেশ, এটা দুটো দেশ বা চারটে প্রদেশ নিয়ে দেশ নয়, কিন্তু বাংলাদেশ একটা দেশের দেশ। যেমন ভারতে ধরেন যে 28টা প্রদেশ রয়েছে, আমেরিকাতে আপনার 50টা, তাদের তো দ্বিকক্ষ প্রয়োজন হয়। আমাদের যে বিভিন্ন দেশের যে আমরা যদি শাসনতান্ত্রিক কাঠামো দেখি, তাহলে সেসব দেশে গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্যীয় সরকার ব্যবস্থা, ইভেন পাকিস্তানেও অনেকগুলো প্রদেশ রয়েছে যেখানে তারা করতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন রয়েছে। বাংলাদেশের মতো প্রয়োজন নেই। যদি থেকেও থাকে তাহলে সেটা অন্য পদ্ধতিতে হতে পারতো, 64টা জেলাকে নিয়ে হতে পারতো। তো সেই দিকে যাইনি আমরা। এমনকি আমাদের ভাষাভাষী পার্বত্য চট্টগ্রাম ভিন্ন ভাষাভাষী বা নৃগোষ্ঠীর একটা অঞ্চল, তাদের প্রতিনিধিত্ব নিয়েও কিন্তু কোনো আলোচনা ওইভাবে করে নেই এখন। তো পিআর হঠাৎ করে কেন? মানে সংখ্যানুপাতিক সরকার, ধরেন যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না আবার? আমার তো মনে হয় যে ধরেন পাকিস্তানে আমরা দেখেছি যে তেহরিক ইনসাফ, ইমরান খানের যে রাজনৈতিক দলটি, তারা যখন মনোনয়ন পেল না এবং দলীয় টিকিটে নির্বাচন করতে পারল না, তখন তারা স্বতন্ত্রভাবে ভোট করলো। স্বতন্ত্রভাবে ভোট করে প্রায় ক্ষমতায় যাওয়ার পথে চলে গেল না? ধরেন এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারা যদি তাদের দলের যারা বিভিন্ন জায়গায় প্রার্থীরা যদি স্বতন্ত্র হয়ে যায় এবং তখন তারা যদি একটা জোট গঠন করে এবং তখন যদি তারা পিআরের সুবিধা নিয়ে সংখ্যানুপাতিক হিসেবে তারা যদি অনেক বেশি আসন পেয়ে যায়, তখন আপনি তাদের পুনর্বাসন হওয়ার পদ্ধতি ঠেকাবেন কিভাবে? জামাতের এই যে প্রজেক্ট, পিআরের যে প্রজেক্ট, জামাত হয়তো এখনো বুঝতে পারতেছে না যে তাদের এই প্রস্তাবনার মাধ্যমে এই পতিত ফ্যাসিস্ট সরকার আবার পুনর্বাসিত সুযোগ খুঁজতে পারে। এখন আমরা সন্দেহ করতে পারি জামাত কি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ খুঁজছে কিনা বা দিচ্ছে কিনা, এটা সম্ভব না জামাতের পক্ষে দেওয়া। কিন্তু মানুষের মনে যদি এইটাকে বেশি জোরালোভাবে সামনে নিয়ে আসে, মানুষের মধ্যে এই দাবিটা, এই সন্দেহটা তৈরি হতেই পারে। কেননা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের যে ইস্যু ছিল, আপনি খেয়াল করে দেখবেন যে 1986 সালে নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগের সঙ্গে জামাতের অংশগ্রহণ ছিল। এবং আপনি আরও খেয়াল করে দেখবেন যে তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলনে জামাতের প্রজেক্ট ছিল এবং সেই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ এমন কোনো কর্মসূচি নাই, হরতাল অবরোধ সহ, যা দেয়নি। কি পরিমাণ 365 দিনের বছর আমরা দেখেছি 200 বেশি দিনে হরতাল হয়েছে এবং শেষ পর্যন্ত সেই আন্দোলনের কাছে নতি স্বীকার করে তদানীন্তন বিএনপি সরকার, খালেদা জিয়া, ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করেছে। তার মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে তাকে একটা 15 ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন করতে হয়েছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করেছিল। যে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আন্দোলন ফসল ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে শেখ হাসিনা আবার নতুন করে তত্ত্বাবধায়ক বাতিল করে দিল।
আপনি দেখেছেন যে সেই বাতিলের কুফল হিসেবে আবার বাংলাদেশে একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তিত হলো, সেটা পার্লামেন্টারিয়ান গভর্নমেন্টের মাধ্যমে। সো দ্যাট এখন যে জিনিসটা মানুষ বুঝতেই পারলো না, বাংলাদেশের রাজনীতি যার কোনো প্রয়োজনই নাই, পিআর পদ্ধতি কেন এখন এত বেশি জোরালোভাবে আসছে, আমার প্রশ্নটা হচ্ছে সেটা। জামায়াত ইসলাম এবং বিএনপি একই সঙ্গে আন্দোলন করেছে, তাদের বোঝাপড়াটা আসলে খুবই ঘনিষ্ঠভাবে আমরা দেখেছি যে তারা ঘরে বসেই এই সমাধানটা করতে পারত, বা এইটার জন্য সরকারের টেবিলে বসে আলোচনা করতে হবে তা নয় কিন্তু, কারণ তাদের যুগপৎ আন্দোলনের ফসলই কিন্তু আজকের ধরেন যে এই শেখ হাসিনার পলায়ন বা 24 সালের 5ই আগস্ট, এর সঙ্গে এনসিপি বা মূলত এনসিপির ভূমিকা পাশ থেকে তারা সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে এটাকে বড় ইস্যু করে নির্বাচন পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে সংশয়মুক্ত করা, এটা অযৌক্তিক হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, বিএনপি দাবি করুক বা না করুক। বাংলাদেশের গ্রামে গঞ্জে যান, আপনি আলোচনায় টেবিলে যান, চায়ের টেবিলে যান, আগে তো চায়ের টেবিলে আলোচনা করা যেত না কি হচ্ছে না হচ্ছে, এখন তো মানুষ প্রকাশ্যে চায়ের টেবিলে আলোচনা করছে, অমুক ভালো ক্যান্ডিডেট, অমুক দলের ক্যান্ডিডেট এখানে ভালো, বিএনপির ক্যান্ডিডেট এখানে ভালো। এবং এই আলোচনার টেবিলে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ওই আলোচনার ক্ষেত্রে আপনি দেখবেন যে ওখানে ওই এলাকায় আওয়ামী লীগের কোনো জনপ্রিয় নেতা ছিল কিনা সেও কিন্তু আলোচনার মধ্যে চলে আসছে যে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে, বিএনপির দিকে যাবে না জামাতের দিকে যাবে। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু এখনও বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হলেও রাজনীতিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসেবে তো নিষিদ্ধ না, তাদের ভূমিকা কিন্তু এখনো রয়েছে এবং সক্রিয়তা রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। শুনে আসি জনাব সাইফ আলী খান, যে বিষয়টা আলাপ করছিলাম, পিআর ছাড়াও কিন্তু জামায়াত ইসলামের আরও কিছু দাবি আছে, সেই দাবিগুলোকে কিভাবে দেখছেন? লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এটি তো আমরা সবাই চাই নিশ্চিতভাবেই, যে এছাড়া কর্নেল জাকারিয়া যেটি বলছিলেন যে বিভিন্ন ইস্যুতে বিএনপি সেইভাবে সরব হয় না, কিংবা সে বিএনপির ভূমিকা সেভাবে দৃশ্যমান দেখা যায় না, বলছিলেন যে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার বিষয়ে, কিংবা আরও বেশ কিছু বিষয়ে যেই বিষয়গুলোতে বিএনপি খুব স্পষ্টভাবে সামনে আসেনি। আপনার কাছে কি মনে হয়? আমি জাকির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করি, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট অথবা এর দোসর যারাই আছে প্রত্যেকের বিচার দাবি, এটা আমাদের ওপেন, আমরা বলেছি এবং আমরা এটা ক্লিয়ার। এখন এটাকে অস্পষ্টতা, আপনি আমাকে বক্তব্য দিয়ে অস্পষ্টতা তৈরি করতে পারবেন না, এটা জনগণের কাছে অবশ্যই ক্লিয়ার। আমরা আওয়ামী লীগ সহ ফ্যাসিস্ট যারাই আছে তাদের বিচারের পক্ষে এবং তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের জাতীয় পার্টির ব্যাপারে আপনাদের অবস্থা ভাগ্য নির্ধারিত প্রত্যেকের জামায়াতের দাবির মধ্যে কিন্তু এটিও আছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা আছে। হ্যাঁ, কিন্তু আমি তো স্পষ্ট করে, আমরা একটা দলকে নিষিদ্ধ করা আপনি গণতান্ত্রিক এটা হতে পারে না, আপনি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটার একটা প্রক্রিয়া আছে ভাই। আমরা একটা রাষ্ট্র, আমরা এখানে গণতান্ত্রিক রাজনীতিটা করছি। তো গণতান্ত্রিক রাজনীতিতে যারা দোষী হবে, যারা দোষী হবে, বিচারালয়ে তাদেরকে যেই শাস্তি দিবে তাদেরকে অবশ্যই সেই শাস্তিটা করতে হবে। কিন্তু আমি অধ্যাদেশ অথবা আমি চাবো ওদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, এটা আমার ব্যক্তিগত অভিমত, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা এইভাবে বলতে পারি না। আমরা অবশ্যই চাই, কিন্তু সেটা আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। আচ্ছা, তারপরে আপনি আমাকে তাদের অন্যান্য আরো ইয়েগুলোর কথা বলছেন, লেভেল প্লেইং ফিল্ড, এটা তো আলোচনার টেবিলে আছে এবং এটা তো সরকারের সাথে আপনি আলাপ আলোচনা করে, জামাত বড় একটা স্টেক এখন, এবং জামাতের প্রশাসনে বিভিন্ন জায়গায় জামাতের লোকের অভাব নেই, সর্ব জায়গায় ওনাদের লোকজন আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরও আছে বলা হচ্ছে। আমাদের ভাই, আমাদের আর কতটুকু আছে ধরেন বলেন, কারণ আমরা গেলে দেখি যে আমরা কোনো পাত্তা পাই না। তখন কি কৌশলে হেরে যাচ্ছেন আপনারা? দেখুন, কৌশল হচ্ছে আমাদের শুধুমাত্র এখন দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা। বিএনপির কৌশল একমাত্র একটাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, অশুভ শক্তি বলছেন, এটার কোনো ব্যাখ্যা আপনারা দিচ্ছেন না। অশুভ শক্তি বলতে আমি দেশি বিদেশি বলেছি, এবং আমি ফ্যাসিস্ট কেউ বলছি। দেশি কারা? দেশি অবশ্যই ফ্যাসিস্টের দোসর যারা, তারাই তো। আপনারা নতুন কাউকে মিন করছেন কিনা বা ইঙ্গিত করছেন কিনা? এখন নতুন কেউ যদি হয়ে যায় ওই প্রক্রিয়া, যেমন আপনি বলছেন, কিন্তু নতুন কারা? যেমন না, যেমন আমি প্রথমে একটা কথা বলেছিলাম, কথাটা আপনাদের ক্লিয়ার করা উচিত না? আমরা দেখছি যে তারেক রহমান সাহেব বারবার বলছেন যে অদৃশ্য শক্তি, অশুভ শক্তি, কিন্তু মানুষ কিন্তু এই অশুভ শক্তি, অদৃশ্য শক্তি কার উপর ভর করেছে সেটা জনগণ জানতে চায়। তো আপনারা বলবেন, জনগণও দেখতে পাবে না, সেটা সময়ের পরিক্রমায় জনগণও দেখতে পাবে। আপনারা কেন বলতেছেন না যে অশুভ শক্তি বা অদৃশ্য শক্তি কারা?
শুধু কি আওয়ামী লীগ না, আপনারা আর কাউকে মিন করছেন? না, আমাদের আওয়ামী লীগ শুধু না, দেশি বিদেশি বলতে এখানে অনেককেই বোঝায়। এখানে কাদের উপর সাওয়ার হয়েছিল, কাদের উপর সাওয়ার হয় বিদেশি শক্তি। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো এদেশেরই শক্তি, একদম লিবারেল একটা ডেমোক্রেটিক পার্টি। এটা কোনো দেশি বা এর বাইরে অন্য কেউ যদি এখন কার উপর কে সাওয়ার হয়েছে এটা তো ভবিষ্যতে দেখা যাবে। আমরা সন্দেহ করছি অনেক কিছু। না, সেই সন্দেহগুলো তো এই মঞ্চে এসে আপনি সন্দেহটা প্রকাশ না করলে তো হবে না। না, সবসময় আমি ক্লিয়ার না হয়ে তো আমি বলতে পারবো না। আমি বলবো কেউ যদি তাকে এতদিনে আপনারা ক্লিয়ার হলেন না, নিয়ে নেন। না না, আমি এতদিনে আপনারা ক্লিয়ার হইলেন না কেন? যেখানে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে অদৃশ্য শক্তি, আপনারা পত্র পত্রিকায় সেটা আপনারা কেন ক্লিয়ার করছেন না? না করে কি আপনি দৃশ্যমান করে দেন, তাহলে জনগণের কাছে তো স্পষ্ট হয়ে যাবে, সুবিধা হবে। তার দেখেন, যুগে যুগে জনগণ তার শত্রু কারা মিত্র কারা সেটা কিন্তু একটা সময়ের পরিক্রমা। সবাই জনগণের দোহাই দেয়, কিন্তু আমরাও বুঝতে পারবো, জনগণের দোহাই দিয়ে সবাই নিজের আসল কথাটা বলে না। আচ্ছা আচ্ছা, মন্টু ভাই, আপনি সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক মানুষ, প্রথিতযশা সাংবাদিক, আপনি তো জাতির বিবেক, আপনি বলেন তো এই মুহূর্তে বাংলাদেশের শত্রু কারা, ফ্যাসিস্টের দোসর কারা হতে পারে, অশুভ শক্তি কারা হতে পারে? আপনি ভালো প্রশ্ন করেছেন যে বিএনপি অদৃশ্য শক্তি বলতে কাকে মিন করছে। আমরা যেটা অনুমান করি, বিএনপি এখন বলতেও পারতেছে না, জামাত ইসলামকে বলতেছে অদৃশ্য শক্তি, কিন্তু এইটার পক্ষে তাদের কোনো যুক্তি আছে কি না আমার কাছে মনে হচ্ছে যে, যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা আমি বললাম আপনাকে। একই সঙ্গে আওয়ামী লীগ তো দৃশ্যমান শক্তি, সে তাকে এখন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি বলতে আপনারা বলছেন যে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যক্রম, আর এই দেশে যাদের কার্যক্রম বাস্তবায়ন করতেছে বিএনপি তাকে মিন করছে। কিন্তু যেহেতু একসঙ্গে পথ চলতেছে সেহেতু বলতেছে না জামাত ইসলামের নামটা। তারা এখনো মানে তারা এখনো মনে করছে জামাত ইসলাম তাদের সঙ্গে আছে, বাট স্পষ্ট করতেছে না। কিন্তু জামাত ইসলাম কিন্তু তাদের এইরকম কোনো অবস্থান বাংলাদেশের মানুষের কাছে, মানে সাধারণ মানুষ এটাকে এখনো মনে করতেছে না যে জামাত ইসলাম অদৃশ্য শক্তি। কিন্তু বিএনপি বলতেছে, বিএনপিকে এটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, যে তারা কেন তাদেরকে অদৃশ্য শক্তি মনে করছে, তার যুক্তিগুলো কি সেগুলোকে উপস্থাপন করতে হবে। তাহলে সেটা হচ্ছে রাজনৈতিক মাঠে আপনার লড়াই। আমরা একটু কর্নেল জাকারিয়া হোসেনের কাছে একটু শুনে আসবো। কর্নেল জাকারিয়া হোসেন, যে বিষয়টি আলাপ করছিলাম আমরা, যে এই যে বিপ্লব পূর্ববর্তী সময়ে বা অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর যে একাট্টা ভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে তাদের যে ঐক্যে ফাটল ধরা বলি কিংবা বিরোধ, তাতে করে সার্বিকভাবে দেশের এবং রাজনীতির ক্ষেত্রে কি অবস্থা তৈরি হয় এবং সেটি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি তৃতীয় বক্তার কোনো কথাই আমি শুনতে পাইনি, এবং এই কিছুক্ষণ আগে 1 মিনিট হলো আমি শোনা শুরু করেছি। আমি জানি না কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে। এনিওয়ে, আপনি যেটা বলেছেন, আমার এখানে কিছুক্ষণ আগে এক বক্তা বলেছেন যে বাংলাদেশের শত্রু কারা। বাংলাদেশের শত্রু নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ রাখা উচিত না আমাদের কারো। সেটা হচ্ছে 1 নম্বর শত্রু হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এবং তার দোসর এই জাতীয় পার্টি এবং এই বামদলীয় যত জোট ছিল এই সরকারকে সাপোর্ট দিয়েছে। আওয়ামী লীগের দোসর তো এই চরমনায় কি বলে ইসলামী আন্দোলনও ছিল, যেটাকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন। দ্বিতীয় শত্রু হচ্ছে ভারত। এটা ক্লিয়ারলি বলতে হবে আপনাদেরকে। 54টা বছর ভারত এই দেশকে পদোন্নত করে রেখেছে, তাদের একটা উপনিবেশ রাষ্ট্র হিসেবে রেখেছে, এবং তারা এখনো চায় যে এই রাষ্ট্রটা যাতে নিজের পায়ে না দাঁড়াতে পারে। এখনো তারা তাদেরকে ট্রেনিং দিয়ে, যে দলের বড় নেতাকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে এবং সে বড় নেতা এখন তাদের বক্তব্য দিচ্ছে। এটা জাতি কিন্তু বুঝে, বা জাতিকে অন্ধ ভাববেন না। জাতিকে আর বোকার মতো রেখে সেই পুরনো বন্দোবস্তের এবং পুরনো সেই ন্যারেটিভ দিয়ে কিন্তু এই জাতি এখন আর শুনবে না। জাতির শুনবে না বলেই আপনি দেখেন ডাকসুতে কি হয়েছে। আমি কোনোভাবে ডাকসুতে কি হয়েছে এটা পত্রপত্রিকা আসতেছে, জাকারিয়া ভাই, পত্রপত্রিকা আসতেছে, টেলিভিশনের রিপোর্টে আসতেছে, ওই নীলক্ষেতে হয়েছে। তো আপনি এইটা এইভাবে শুনেন ভাই, এইভাবে উঠাইতে এটা উঠানো ঠিক না। এখানে কিন্তু বুঝতে হবে যে হঠাৎ করে আপনারাও আমাদেরকে বুঝতে হবে, আপনারাও বুঝতে হবে যে এখন অ্যাকচুয়ালি সময়টা কিসের। ছাত্র শিবির হয়নি, সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছে স্বাধীনতার পক্ষের শক্তি কারা। ভারতের দোসর হিসেবে কাজ কারা করবে, ভারতের দাস হিসেবে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে যাবে ভবিষ্যতে, এটা কিন্তু জাতি বুঝতে পারছে। ঠিক আছে, আমি এখানে বলবো যে শত্রু চিনতে কাউকে ভুল করবেন না। এখন যদি আপনারা ভুল করেন শত্রু চিনতে, আবার ফ্যাসিস্ট এসে এই দেশকে আবার 15-20 বছর ধরে শাসন করবে। কাজে দেশের যদি কল্যাণ চান, ভালো চান, ক্লিয়ারলি আপনাকে শত্রু আইডেন্টিফাই করতে হবে। আমাদের আর্মিতে একটা আছে যে আমরা যে ইউ হ্যাভ টু নো ইউর এনিমি, আমাদের এনিমিকে বুঝতে হবে। কোনোভাবে
এনিমিকে যদি আমরা বুঝতে ভুল করি তাহলে আমরা কিন্তু এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো না এবং জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এক হাতটা যেটা বলছেন যে এক সময় এক হাতটা ছিল সব দলগুলো, এখন আবার বিভেদ তৈরি হয়েছে। জাকারিয়া ভাই আমি এটা শুনবো, একটা বিরতি নিয়ে আসতে হবে, বিরতির পরে এসে আমি এই অংশটুকু বিরতির পরে এসে শুনবো। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব জাকারিয়া হোসেন, বিরতির আগে আপনার কাছেই ছিলাম, যে আলোচনা করছিলাম ঐক্যে ফাটল ধরার প্রসঙ্গে বলছিলেন আপনি। যে মুজলিম ভাই আবার একটু রিপিট করেন, আমি শুনতে পাইনি। ঐক্যে ফাটল ধরা প্রসঙ্গে আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর। যে আমি রাজনৈতিক দলগুলোর এই বিভেদ অথবা আবার কোন কোন ইস্যুতে একসঙ্গে এক সুর মিলে কথা বলা, আমি সেটাকে দুইটা পার্সপেক্টিভে দেখছি। একটা দেখছি যে হ্যাঁ, সব ইস্যুতে সব দল যদি একইভাবে কথা বলে বা একইভাবে চলে যায়, সেটা মানে প্রত্যাশিত না। আবার যৌক্তিক কোন ইস্যুতে যদি বড় দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়, সেটা কিন্তু জাতির জন্য আবার অমঙ্গল। সেটা এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তনের পরে সেটা কিন্তু প্রত্যাশিত না। তো আমি যেটা বলছি যে এই যে এখন যত কিছু বিভেদ বা একাট্টা হচ্ছে, সেটা কিন্তু আপনার যদি কনসেপ্ট একটা থাকে যে আমাকে জনতনভাবে ক্ষমতায় যেতে হবে, এই যে আমাকে ক্ষমতায় যেতে হবে, এবং ক্ষমতা তো একটা বাংলাদেশে হয়ে গেছে কি যে আমি একবার মন্ত্রী হতে পারলে, একবার এমপি হতে পারলে তো আমার সবকিছু, আমি টাকাও বানাতে পারবো, আমি ব্যাংকের মালিক হতে পারবো, আমি টাকা পাচার করতে পারবো। এই যে একটা সাইকোলজিক্যালি আমাদের মধ্যে যে 15টা বছর বা আমি বলবো 54টা বছর ধরে যে একটা তৈরি হয়েছে, একটা কালচার তৈরি হয়েছে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা দলকে তার আদর্শ নিয়ে মানুষের কাছে যেতে হবে, আদর্শ নিয়ে যেতে হবে। এই দেখুন, চাঁদাবাজি করা, এইটা কি স্পষ্ট দল বলতে পারে না যে আমার দলে কেউ যদি চাঁদাবাজি করে সে আমার দলে থাকতে পারবে না, আমার দলে কেউ কোনো চাঁদা তুলবে না মানুষের কাছ থেকে, কোনো টেন্ডারবাজি হবে না। এটা তো ভালো জিনিস, এটা কেন বলেন না? মানুষ তো এটা চায় যে কে বলেন। আপনি কি শুনেননি? আপনি জাকারিয়া সাহেব আপনি কি শুনেন না? আপনি কি শুনেন না আমাদের হাইকমান্ডের বক্তব্য? আপনি শুনেন না? আমাদের 7000 আমাদের দৃঢ়তার সাথে বলুন, দৃঢ়তার সাথেই তো আমরা বলছি, আপনারা ওইটা শুনেন না কেন? আপনারা এর এগেইনস্টে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছেন, যেটা মানুষের আবেগকে কাজে লাগায়। ভাই এটাও একটা ফ্যাসিজমের রূপ। আমি আপনাকে বলছি এটাও একটা ফ্যাসিজমের রূপ। আপনি মানুষের আবেগ, কাট ভিডিও নিয়ে আপনি যদি এগুলো প্রচার, এটাও একটা ন্যারেটিভ চেঞ্জের একটা কিন্তু এটাও ফ্যাসিজমের একটা রূপ। কিন্তু ভাই আমাকে বলতে দেন। যে আপনি তো বলছেন, কিন্তু আপনি তো রং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন ভাই। আমরা বলছি না, কে বলছে? এটা বলছে আমরা 7000 আমাদের দায়িত্বশীল থেকে আমরা 7000 কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং তা অনেকের বিরুদ্ধে আমরা মামলা করেছি সরাসরি। সেটা সরকারের দায়িত্ব, আমাদের দল থেকে আমরা তাকে ওন করছি না। আমাদের পার্টি চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য, স্পষ্ট একদম, এখানে কোনো সন্দেহ নেই। আপনার বক্তব্য স্পষ্ট। জাকারিয়া হোসেন, জি, সেই প্রসঙ্গে কেন আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো বলছে না? আপনারা কেন সেই পুরনো ন্যারেটিভে ফিরে আসছেন? কেন আওয়ামী লীগ 54 বছরে যে ন্যারেটিভ তৈরি করেছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, এই ন্যারেটিভে আবার ফিরে আসছেন কেন? আমরা ওই ন্যারেটিভে নাই। আমরা যেমন 71 কে ওন করি, আমরা 24 কে ওন করি, আমরা সবভাবে ওন নয়। শুধু 24 এ তো আমরা জয় করতে পারছেন না। আপনারা দেখতেছেন ডাকসু হাতছাড়া হয়েছে, জাকসু হাতছাড়া হয়েছে, অন্য ইউনিভার্সিটি হাতছাড়া হবে। এই জন্য আপনারা এখন পুরনো ন্যারেটিভ নিয়ে আসছেন কেন? না ভাই, আমাদের ন্যারেটিভ প্রয়োজন হয় না। আমাদের জন্য, আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বাংলাদেশে বিএনপির জন্য যে জনভিত্তি, আমাদের ন্যারেটিভ চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। ন্যারেটিভ চেঞ্জ করলে অন্যদের কারো হইতে পারে। বিএনপির আল্লাহর রহমতে বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের একটা যে দল, লিবারেল এই পার্টিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটার ন্যারেটিভ চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এই দলের জনভিত্তি অনেক অনেক ডেপথ। সুতরাং ন্যারেটিভ আমাদের চেঞ্জ করার দরকার নাই। ন্যারেটিভের রাজনীতি অন্য কারো করার প্রয়োজন হতে পারে, আমাদের আল্লাহর রহমতে প্রয়োজন নেই। আর আপনি একটা খুব মারাত্মক একটা কথা বলেছেন, সালাউদ্দিন সাহেবকে মেনশন করে বলেছেন যে ভারত তাকে ট্রেনিং দিয়ে পাঠাইছে। এটা একেবারে বানোয়াট একটা। আপনি প্রমাণ দিন, এরকম কোন প্রমাণ যেটার কারণে আপনি ওনাকে বলতে পারছেন যে ভারত তাকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে, তিনি তাদের ভারতের পারপাস সার্ভ করছে।
ভাই, একটা প্রমাণ বলুন ভাই। আমাকে একটু বলার স্কোপ দিবেন। জি জি জি। না ভাই, আপনি তো বলে যাচ্ছেন, রং ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছেন। এই ন্যারেটিভ চেঞ্জ, মানে আপনারা যে ন্যারেটিভটা আনতে চাচ্ছেন এটা তো দেশের জন্য ক্ষতিকারক ভাই। না না, আমি বলি জেনারেল জিয়ার যে বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি কে ফিরিয়ে নিয়ে আসেন না। আপনারা তো ভাই, জেনারেল জিয়ার বিএনপি আধুনিক বিএনপি, জেনারেল জিয়ার বিএনপি সবসময় আধুনিক বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি সবসময় আধুনিক বিএনপি, জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন বিএনপি সবচেয়ে আধুনিক একটি দল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দল। এবং জননেতা তারেক রহমানের 5 আগস্টের আগের বক্তব্য তো আপনারা শুনতে পারেন নাই সবাই, 5 আগস্টের পরের অন্তত বক্তব্যগুলো নেন। কতটা ক্লিয়ার, কতটা ফ্রেশ, আমাদের 31 দফা সম্পূর্ণ ক্লিয়ার এন্ড ক্লিয়ার। সুতরাং আপনারা যদি এত ক্লিয়ার জিনিস বুঝতে না পারেন, আপনাদের বা অন্য একটা দলের গুপ্ত রাজনীতি আমরা কি করে বুঝতে পারবো? সাধারণ মানুষ তো আরো অন্ধকারে। আপনি নোট করে আপনি আমার কাউন্টার করেন, ঠিক আছে? এটা হচ্ছে মানে নিয়ম, এটাই হচ্ছে কর্নেল জাকারিয়া হোসেন, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা শেষ পর্যায়ে এসেছি। পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচনে কিন্তু ওই এলাকার যে প্রতিনিধি থাকে, যার মাসেল বাহিনী আছে, যার টাকা আছে, এরাই কিন্তু প্রভাবিত করে নির্বাচনকে। নির্বাচনে টাকা দিয়ে কমিশন কি করবে? না না, পোলিং এজেন্টরা কি করবে? প্রিজাইডিং অফিসাররা কি করবে? নির্বাচন পরিচালনা করবে যারা, তারা কি করবে? মানে ভোটে আসতে পারে নাই জাস্টিস আব্দুর রৌফের মতো ভালো মানুষ, এরকম আরো অনেক বুদ্ধিজীবী আছে, অনেক অধ্যাপক আছে, এরা তো মানে শিক্ষিত মানুষ, শিক্ষিত জনগণ কি পার্লামেন্টে যেতে পারে বাংলাদেশে? দেখছেন অতীতে নির্বাচনে দেখছেন যেতে পারে না। তো আপনার দল থেকে 300 ক্যান্ডিডেট আপনি সিলেক্ট করবেন, যারা যোগ্যতা আছে, তাদের যোগ্যতা আছে, সততা আছে। রাজনীতি তো সততা দরকার, দেশ চালাতে হলে সততা দরকার। আপনি তো দুর্নীতিবাজ আমরা দেখেছি মন্ত্রী এমপিদেরকে। জাকারিয়া হোসেন, আপনাকে থামাতে হচ্ছে। কর্নেল জাকারিয়া হোসেন, শেষ পর্যায়ে এসেছি, আমরা একটু তৌহিদুল ইসলাম মিন্টুর বক্তব্য শুনবো। না লেগে পুরনো ন্যারেটিভে না এনে আপনারা জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ অসংখ্য ধন্যবাদ সামনে নিয়ে আসেন। জি, আপনার পরামর্শ একেবারে স্পষ্ট, আমরা একটু শুনে আসি। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। ধন্যবাদ। বেশ বিতর্কটা বেশ মজা, মানে আমার খুব মজা লাগছিল যে উনি বলছেন যে 54 বছরের ন্যারেটিভ, মানে সব কিছুকে হাপ্পিস করে দিলেন উনি। বিএনপির যে জিয়াউর রহমানের পিরিয়ড এবং খালেদা জিয়ার যে পিরিয়ড, রাজনীতিতে খালেদা জিয়ার যে অবদান বাংলাদেশের নারী শিক্ষা সহ গণতন্ত্রের উত্তরণে, সব কিছুকে উনি বাদ দিয়ে বলেন 54 বছর ধরে একই ন্যারেটিভ চলে আসছে। বিএনপি তো আসলে আওয়ামী ন্যারেটিভের রাজনীতি করে না, বিএনপি তাদের নিজস্ব জাতীয়তাবাদী রাজনীতি করে। আবার উনি জেনারেল জিয়া এবং বেগম জিয়া রাজনীতির কথাও বলেছেন। উনি যেটা পরে বল কন্ট্রাডিকশন ওনার কথাটা, যে জেনারেল জিয়াকে হাইলাইট করছেন আপনি, আবার বলছেন জেনারেল জিয়া, শব্দটা কিন্তু খুব জিয়াউর রহমান আর জেনারেল জিয়ার মধ্যে পার্থক্য আছে। আপনি তার সামরিক শাসক হিসেবে তাকে উপস্থাপনের চেষ্টা হিসেবে জেনারেল জিয়া বলতেছেন, খুব ক্লিয়ার। কিন্তু জেনারেল জিয়ার হাত দিয়ে কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটে এবং খালেদা জিয়ার হাত দিয়ে কিন্তু আপনার এরশাদের পতন ঘটে এবং তারপরে একটা গণতন্ত্র ব্যবস্থায় ফিরে আসে, সংসদীয় পদ্ধতির ব্যবস্থায় ফিরে আসে। তো এই দুই আমলের পরে যে তারেক রহমানের আমল তো বাংলাদেশ দেখে নাই, তাহলে আপনি সেই বিএনপিকে এক করে ফেলতেছেন যে তারেক রহমানের বিএনপি আর এক বিএনপি। এই যে একটা তারেক রহমানের বিরুদ্ধে যে আওয়ামী প্রচার প্রপাগান্ডা ছিল, সেই প্রচার প্রপাগান্ডা ঠিক একই প্রচার প্রপাগান্ডা কিন্তু জামাতের মুখ দিয়ে আবার আসতেছে। তার মানে কোথায় যে মিলে যাচ্ছে জামাত এবং আওয়ামী লীগ? তারেক রহমানের এতগুলো মামলা ছিল, তার কি কোনো এখনও কেউ তার কোনো মামলা একটা প্রমাণ করতে পেরেছে? বা তার বিরুদ্ধে যে বিষোদগার হয়েছে, এটা ছিল ইন্ডিয়ান প্রজেক্ট, রয়ের প্রজেক্ট। তারেক রহমান হচ্ছে বিএনপির পরবর্তী অ্যাসেট, তাকে এখানে রাজনীতিকে স্টাবলিশ হলে এখানে ভারতীয় রাজনীতির আধিপত্যবাদী রাজনীতি শেষ হয়ে যাবে। সেই জন্য তারেক রহমানের চরিত্র হননের নানা কৌশল রয়েছে, যে কৌশল এখন সেই একই কৌশল কিন্তু জামাত অবলম্বন করছে। চাঁদাবাজি টাদাবাজি এই কথাগুলো বলার অর্থ হচ্ছে উনি যেভাবে কথা বললেন, তার মানে উনি বোঝাতে চাইলেন যে বিএনপি একটা চাঁদাবাজি দল, বিএনপির মন্ত্রীরা সব দুর্নীতিবাজ দল। আর উনি বলতে চাইলেন যে এরও আগের বার উনি যেটা বললেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই সব কিছু করে ফেলবে, মানে লুটপাটের বিষয়টা বিএনপি করে ফেলবে এই বিষয়, অর্থাৎ বিএনপি গেলে করবে আর জামাত গেলে লুট হবে, সততার কথা বলছেন। এখন আমাদের কাছে জামাত কখনো ক্ষমতায় যায় নাই, জামাতের দুজন মন্ত্রী ছিল, তো সেই আলোচনায় যদি যায় জামাত ক্ষমতায় না গেলে তার সততার প্রমাণ আমরা কীভাবে পাবো, তাই না? আর বিএনপির জিয়াউর রহমানের আমলের মন্ত্রিত্বের আমরা দেখেছি বা খালেদা জিয়ার আমলের মন্ত্রিত্ব, তারপর তো দেখি নাই। ফলে এই যে একটা প্রচার চলছে যে বিএনপি মানেই একটা
চাঁদাবাজি দল, এবং উনি বারংবার এই বিষয়টা বুঝাইতে চাইলেন। আবার 54 বছরকে উনি একেবারে এক ন্যারেটিভে ঢুকাই দিলেন, তাহলে এই আমলটাকে বাতিল করে দিলেন। তাহলে জামাতের যে ন্যারেটিভ সেইটা কি? আমি বলছি যে এই আলোচনাগুলো দিয়ে বিএনপিকে যে প্রচার প্রপাগান্ডায় বিএনপি বরাবরই দুর্বল, সেখানে দেখা যাচ্ছে একসময় আওয়ামী প্রচারে বিএনপি কাবু হচ্ছে, এখন জামাতের প্রচার প্রপাগান্ডায় কাবু হয়ে যাচ্ছে বিএনপি। এবং সেক্ষেত্রে এই যে বিএনপির নেতারা বসে আছেন, তাদের প্রচার মেশিন খুব দুর্বল এবং ওনারা আসলে ওইভাবে সক্ষমতা তৈরি করতে পারেন না। ওনাদের পক্ষে কোনো মিডিয়াও কাজ করে না, বা ওনাদের যে জাতীয়তাবাদী যে এই একটা ফোর্স দরকার, তারা এখন কথা বলে না, কোনো টেবিল টকে গেলেও চুপ থাকে। আমরা দেখি যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির লোকজন আলোচনায় হেরে যায় বা কথা বলে না, চুপ থাকে, যেন মৌন সম্মতি। আবার জামাতের যে প্রচারণা, ওনার যে কর্নেল জাকারিয়ার যে বক্তব্য, উনি পরিষ্কারই বোঝা গেল উনি একটি রাজনৈতিক দলের আদর্শকে ওন করেন। তো তার প্রচারের যে কৌশল, সেখানেও কিন্তু বিএনপি নেই। আমি একটু জাকারিয়া হোসেনের কাছে যাব। যে জাকারিয়া হোসেন, যে বিষয়গুলো বলা হচ্ছে যে বিএনপির শাসনামল এবং তারেক রহমানের শাসনামল তো এখনো কেউ দেখেনি, তারপরও তার চরিত্র হনন কিংবা তাকে যেভাবে মেলাইন করা হচ্ছে, সেগুলিকে আসলে আওয়ামী যে প্রচারণা তার সাথে মিলে যাচ্ছে কিনা, সেই প্রসঙ্গটি তুলেছেন। খুব সংক্ষেপে 30 সেকেন্ড বা 1 মিনিট সময় পাবো। জামাতে ইসলামী তারেক রহমানকে মেলাইন করেছে, চরিত্র হননের করেছে, এরকম কোনো কিছু আমি দেখি নাই, আমার গোচরীভূত হয়নি। বিভিন্ন স্লোগান আসেনি আপনার কানে? কি পৌঁছেছে বিভিন্ন স্লোগান? টাকা এখানে গেছে, ওখানে নিয়ে গেছে, এই ধরনের কথাবার্তা এসেছে, কিংবা চাঁদাবাজির সাথে কথা বললেন, তাতেই তো আপনি তারেক রহমানকে মেলাইন করলেন। আমরা তো সেটা বুঝলাম যে আপনি বলছেন যে জেনারেল জিয়ার বিএনপি বা খালেদা জিয়ার বিএনপি যে বললেন উনি একটা আদর্শকে ধারণ করে। হ্যাঁ, আমি বাংলাদেশী আদর্শকে ধারণ করি। আমি ভারত বিরোধী, আমি ফ্যাসিস্ট বিরোধী, ঠিক আছে? এটাই আমার আদর্শ। আমি যেটা বলবো, যেটা মানুষের পারসেপশনটা কি না, মানে আপনি 54 বছর বলে কি বলুন, মানুষের পারসেপশনটা কি এখন বর্তমানে মানুষের পারসেপশনটা কি? বিএনপি যদি এটা থেকে শিক্ষা না নেয়, যদি ডাকসু এবং জাকসু থেকে শিক্ষা না নেয়, বিএনপি যদি গো ধরে থাকে, তাহলে বিএনপি যে মনে করছে যে ফ্রি ফেয়ার ইলেকশন হলে বিএনপি কোথায় দাঁড়ায়, সেটা ওয়েট এন্ড সি। অসংখ্য ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশাই আছি, একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে, কিন্তু তারপরে কেন পিআরের আলোচনা আসছে সেটি নিয়ে অনেক কথাবার্তা। দর্শক, এই আলোচনা হয়তো চলতেই থাকবে, আমরা আবারও আসবো এই আলোচনা নিয়ে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।